বিষয়টা একটু সেন্সিটিভ। ধরুন আপনাকে না জানিয়ে আপনার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করেছে, তাহলে আপনি কি করবেন? মতামতটা আপনারা কমেন্টে জানাবেন। আর আজকের মুভির যে গল্পটা সেটা আমরা শুনে নেব। চলুন গল্পে চলে যাই। 1970 সাল। মেয়েটির নাম সাজিয়া বানু। আব্বাস নামের এক উকিলের সাথে বিয়ে ঠিক হয় তার। সাজিয়ার আব্বু ছিলেন হাফেজ, মৌলবী, সমাজে নামী একজন লোক। বিয়ে হয়ে যায় সাজিয়া আর আব্বাসের। অনেক সুন্দর একটা বিয়ে সম্পন্ন হয়। সাজিয়া তো অনেক খুশি, আব্বাসকে সে মন থেকে ভালোবেসে ফেলেছে। বিয়ের পর দুজনের সুন্দর মুহূর্ত কাটতে থাকে। তারা দুজনে ঘুরতে যায়, গল্প করে। আব্বাসও সাজিয়াকে অনেক ভালোবাসে। সব একদম পারফেক্ট চলছিল। একদিন সাজিয়া রান্নাঘরে গিয়ে দেখে রান্নাঘরে 3টা প্রেসার কুকার। সাজিয়া বলে, এতগুলো কেন? কাজের মেয়েটা বলে, সাহেব নষ্ট হলে জিনিস ঠিক করে না, তার হাতে সময় কম তো সে নতুন একটা নিয়ে চলে আসে। দুজনের সংসার ভালোই কাটছিল। সাজিয়া ঘরের সব জিনিস গুছিয়ে নিচ্ছিল। উঠানে একটা জায়গায় সে গোলাপ ফুলের বাগান করতে চায়, কিন্তু সমস্যা হলো প্রতিবেশীদের ছাদ কিছু অংশ তাদের জায়গায় চলে এসেছে। সাজিয়া লোক দিয়ে সেটা ভেঙে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই ওই প্রতিবেশী রাগারাগি করে বলে, কত বড় সাহস, 2 দিন না হতেই মাতব্বরি শুরু করেছ? যার জায়গা তার কোনো খোঁজ নাই, অন্যের মেয়ে এসে ভাব দেখাচ্ছে, এটা কেমন কথা? সেই প্রতিবেশী আব্বাসকেও ফোন দিয়ে বলে, তার বইয়ের স্পর্ধার কথা বলে। তো পরের দিন আব্বাস সেই প্রতিবেশীকে ডেকে বলে, সাজিয়া যা করেছে একদম ঠিক করেছে। সে সাজিয়াকে একটা কাগজ দেয় আর বলে, এই নাও তোমার জায়গার দলিল, ওই ফুলের জায়গাটা তোমার নামে করে দিয়েছি। এখন কেউ যদি তোমার জায়গা নিয়ে কথা বলে তুমি সোজা পুলিশ ডাকতে পারো। আব্বাস এভাবেই সাজিয়ার সাথ দেয়। সাজিয়া তো অনেক খুশি। সে সবসময় ভালোবাসার যত্ন দিয়ে সংসারটা আগলে রাখত। এরই মাঝে সাজিয়া প্রথম মা হয়। আব্বাস আর সাজিয়ার ঘরে আসে ছোট্ট ছেলে বাবু। পিচ্চিকে নিয়ে তাদের সময় কাটতে থাকে। 3 বছর পর সাজিয়া আবারও মা হয়। এবার তার একটা মেয়ে হয়। এক ছেলে এক মেয়ে। আস্তে আস্তে তারা বড় হচ্ছে। এখন সাজিয়া আর আব্বাসের দূরত্ব একটু বেড়ে যায়। দুজনে কথা বলার সুযোগ কম পায়। আব্বাস ব্যস্ত থাকে। এরই মাঝে পাশের বাসার সেই প্রতিবেশী সাজিয়ার ছেলে আর মেয়েকে কুকুরের সাথে খেলতে দেখে বলে, ছিছি, এই কেমন শিক্ষা? ইসলামে কুকুর পালা নিষেধ। ছেলে মেয়ে একদম বেধর্মীদের মতো বড় হচ্ছে। এসব বলার কারণে দুজন পিচ্ছি কান্না করতে থাকে। এটা দেখে সাজিয়া ফোন দেয় আব্বাসের অফিসে। আব্বাস মিটিংয়ে ছিল। সে ফোন ধরেই বলে, বারবার এভাবে বিরক্ত করলে বাসার ফোন ভেঙে ফেলবো। তখন সাজিয়া বলে, পাশের প্রতিবেশী এমন বলেছে তোমার ছেলে মেয়েকে। আব্বাস সোজা বলে দেয়, বাসার ঝামেলা বাসায় রাখবা, আমার কাছে আনবা না। মন খারাপ হয় সাজিয়ার। সে বসেছিল। রাতে আব্বাস বাসায় আসে আর হঠাৎই তাড়াহুড়ো করে ব্যাগ গোছানো শুরু করে। সাজিয়া জিজ্ঞাসা করলে বলে, আমার পাকিস্তান যেতে হবে, একটা কাজ আছে, জায়গা জমির ব্যাপারে। কিন্তু সে আশ্বাস দেয় যে তুমি চিন্তা করো না, আমি 3 সপ্তাহের মধ্যে ফেরত চলে আসবো। সাথে সে এটাও বলে যে তুমি বেশি স্ট্রেস নিও না, বেশি কাজ কাম করো না, তুমি তো প্রেগন্যান্ট, তুমি নিজের খেয়াল রেখো। এই বলে আব্বাস সেখান থেকে চলে যায়। এরপর সাজিয়ার সাথে আব্বাসের খুব একটা কথা হয় না। প্রায় 7 দিন 10 দিন পর সে ফোনে কথা বলতো আব্বাসের সাথে। এভাবেই 3 মাস কেটে যায়। আব্বাস ফিরে আসে। সাথে তার মাও ছিল। গাড়ির শব্দ শুনে সাজিয়া তো অনেক খুশি হয়। সে তার ছেলে মেয়েকে সাজিয়ে দেয়, সুন্দর করে বাহিরে আসে। অনেক আগ্রহের সাথে সে আব্বাসের সামনে আসে। কিন্তু আব্বাস সাজিয়াকে বলে সে আরেকটা বিয়ে করেছে, সায়রা নামের একটা মেয়েকে। এইটা শুনে সাজিয়া স্তম্ভিত হয়ে যায়। কত আশা, কত ভালোবাসা নিয়ে সে অপেক্ষায় ছিল যে আব্বাস বাড়ি ফিরবে। সে বাড়ি ফিরেছে, কিন্তু অন্য কারো হয়ে। আব্বাসের উপর সে চিৎকার করে আর বলে যে তুমি এটা কিভাবে করতে পারলে, একটাবার আমার কাছে ফোন দিয়ে শুনতে পারতে আমার মতামত। তখন আব্বাসের মা বলে যে আব্বাস তো বিয়ে করতে চায়নি, ওকে কসম দেওয়া হয়েছিল, ও পরিস্থিতির শিকার। ওর ফুফাতো বোন সায়রা, ওর বিয়ে হয়েছিল, কিন্তু ওর স্বামী ওকে মারধর করতো, টর্চার করতো। এরপর একদিন ওর স্বামী মারা যায়। বিধবা হওয়ার ফলে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সমাজে সে মুখ দেখাতে পারছিল না, তাই সবাই তাকে জোর করে আব্বাসের সাথে বিয়ে দেয়। মেয়েটার জীবনের কথা ভেবে আব্বাসও কোনো কিছু বলতে পারেনি। রাতে আব্বাস সাজিয়া বানুর কাছে আসে। বানুকে সে বলে যে তুমি আমার প্রথম স্ত্রী, আর সবসময় তুমি আমার কাছে বিশেষ থাকবা। তুমি কোনো কিছু চিন্তা করো না। সায়রাকে তো আমি বাধ্য হয়ে বিয়ে করেছি, কিন্তু তুমি তো আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা হয়েই সবসময় থাকবা। আর ও ওই যে বাহিরের বাগানের যে ঘরটা আছে ওখানেই থাকবে। এটা তোমার বাসা, তোমার অধিকার, এখানে তুমিই থাকবা। আব্বাসের কথাগুলো শুনে মনটা একটু হালকা হয় বানুর। তো এর পরদিন থেকে সায়রা যখন আব্বাসের কোনো কাজ করার চেষ্টা করত, তখন সাজিয়া সেটা করতে দিত না।
যেমন কাপড় ধুয়ে দেওয়া, কাপড় নাড়তে দেওয়া, খাবার বেড়ে দেওয়া, এই ধরনের কাজগুলো সে সায়রাকে করতে দিত না, সাজিয়া নিজে করত। সাজিয়া হয়তো ভাবতো যদি এই সব কিছু সে সায়রাকে করতে দেয়, আস্তে আস্তে আব্বাস হয়তো সায়রার হয়ে যাবে। এই জন্য হয়তো তার মনে একটু ঈর্ষা কাজ করত। কিন্তু সায়রার উপর তার দয়াও হতো, মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে। আর এদিকে সায়রা সাজিয়াকে আপা বলে ডাকতো, সবসময় তার আশেপাশে থাকার চেষ্টা করত। একদিন সায়রা বানুকে বলে যে তার বেডশিট, পারফিউম আর কিছু প্রয়োজনীয় জিনিস দরকার। এই কথা শোনার পর সাজিয়া সায়রাকে বাজারে নিয়ে যেতে চায়। বাজারে নিয়ে গিয়ে সাজিয়া তাকে সেই জিনিসগুলো কিনে দিতে থাকে। কিন্তু সায়রা একটা সময় লক্ষ্য করে যে আব্বাসের যেই জিনিসগুলো পছন্দ না, সেই জিনিসগুলোই সাজিয়া তাকে কিনে দিচ্ছে। সায়রা বুঝতে পারে সাজিয়া রেগে আছে আর ঈর্ষান্বিত হয়ে আছে। এবার সায়রা বানুকে বলে যে আমি কোনো ফ্রিতে পাওয়া জিনিস না, কোনো চ্যারিটি পণ্য না। সায়রা বলে আব্বাস আমাকে চিনতো আপনাকে চেনার আগে থেকে, আর সে তখন থেকেই আমাকে ভালোবাসতো। কিন্তু দুর্ভাগ্যবশত আমার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গিয়েছিল, এই কারণে তার সাথে আমার আর বিয়ে হয়নি। এরপরে আপনার সাথে বিয়ে হয়েছিল। যখন সে শুনতে পেরেছে আমার স্বামীর মৃত্যু হয়েছে, তখনই সে সবকিছু ছেড়ে আমার কাছে ফিরে এসেছে। সে কোনো চাপে পড়ে আমাকে বিয়ে করেনি, ভালোবেসে বিয়ে করেছে। সায়রা এটাও বলে যে আমি তাকে যদি শর্ত দিতাম যে তোমার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে আমার কাছে আসতে হবে, তাহলে সেই কথাটাও সে রাখতো। এই সব কিছু শোনার পর সাজিয়া পুরোপুরি শকড হয়ে যায়। সে কখনো ভাবেনি আব্বাস তার সাথে এমন করবে। সাজিয়া বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর আব্বাসের সাথে তার এই নিয়ে ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়। আব্বাস নিজের ভুল স্বীকার করতে একদমই প্রস্তুত ছিল না। সাজিয়া শেষ পর্যন্ত বলে যে 2 দিনে এসে মেয়ে আমাকে বলছে তোমার কোন কালারের ব্রা পছন্দ, এই জিনিসও আমাকে শুনতে হবে। এই কথা শুনে আব্বাস বলে যে আমার কোনো কাজের হিসাব আমি তোমাকে দিতে চাই না। এই সব কিছু দেখে বানু বুঝে যায় যে আব্বাস আর আগের আব্বাস নেই, আর হয়তো সায়রার সব কথাই সত্য। রাতে সাজিয়া উঠে বাগানের পাশে সেই ঘরটায় যায়। ঘরের দরজা বন্ধ। ভিতরে আব্বাস আর সায়রা হাসছে, কথা বলছে, মজা করছে। সাজিয়া গেট থেকে ফেরত চলে আসে। তার বুকটা কেমন করছে, ভেঙে চুরে যেতে চাইছে। এভাবেই চলতে থাকে। 1 বছর কেটে যায়। সাজিয়ার একটা ছেলে হয়েছে। সাজিয়ার কাজ ছিল বাচ্চাদের খেয়াল রাখা, বাচ্চাদের দেখাশোনা করা, কারণ আব্বাসের খেয়াল তো এখন সায়রাই রাখছিল। তার মতো সে ঘর গোছাচ্ছিল, সবকিছু ঠিকঠাক করে রাখছিল, আব্বাসকে দেখে শুনে রাখছিল। সাজিয়া শুধু চুপচাপ করে তার বাচ্চাদের কথা ভেবে এখানে পড়েছিল। এদিকে সায়রাও প্রেগনেন্ট হয়ে যায়। একদিন সাজিয়া আব্বাসকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার অফিসে যায়। আসলে সেদিন তাদের বিবাহ বার্ষিকী ছিল, কিন্তু এই বিষয়টা আব্বাসের মনে ছিল না। সাজিয়া চাইছিল সে আজ আব্বাসের সাথে কিছুটা সময় কাটাবে, একসাথে তারা সিনেমা দেখবে, কিন্তু আব্বাস তাকে মানা করে দেয়, বলে তার অনেক কাজ আছে। সাজিয়া আব্বাসকে তার অফিসে গিয়ে বলে যে তুমি এখন আর আমাকে সময় দাও না, ঘুমাও সায়রার সাথে, উঠো সায়রার সাথে, তোমার জীবনে আমার আর কোনো অস্তিত্বই নেই। আব্বাস বলে যে তুমি আমার অফিস থেকে চলে যাও, এই একই জিনিস, একই ঘ্যানঘ্যানানি আমার আর ভালো লাগে না শুনতে। এসব কথা শোনার পর বানু বেশ হতাশ হয়ে যায়। সে আব্বাসকে মানানোর অনেক চেষ্টা করে, কিন্তু আব্বাস তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার সাজিয়া বানুর ধৈর্যের সীমা শেষ হয়ে আসে, কারণ আব্বাস তার সাথে না কথা বলতো, না তার বাচ্চাদের সাথে কথা বলতো, না তাদের সাথে সময় কাটাতো। সমস্ত মনোযোগ শুধু সায়রার দিকেই ছিল তার। এই কারণে সাজিয়া বানু রেগে তার বাচ্চাদের নিয়ে তার বাপের বাড়ি চলে আসে। এদিকে আব্বাসের মনে হয় সায়রার সাথে এরকম করাটা হয়তো ঠিক হয়নি, তাই সে সাজিয়ার জন্য ফুল নিয়ে বাড়ি আসে, কিন্তু সে জানতে পারে সাজিয়া বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে গেছে। আব্বাস বানুর উপর রেগে যায়। আব্বাস একটা বারের জন্য সাজিয়া বানুকে ফোন করে না। কিছুদিন পর একটা চিঠি আসে, আর সেখানে লেখা বাচ্চাদের খরচ বাবদ আমি 400 টাকা পাঠিয়ে দেব। এই কথা শুনে বানু বুঝতে পারে যে তার আর ওই পরিবারে কোনো দরকার নেই। সাজিয়া খুব হতাশ হয়ে পড়ে। সাজিয়ার বাবা ছিল মাওলানা, সে কিছু স্টুডেন্টদের পড়াতো। সাজিয়াও কিছু সেলাইয়ের কাজ করত। এভাবেই তাদের দিন পার হচ্ছিল। কিছুদিন কেটে যায় এভাবেই। আব্বাস 400 করে টাকা পাঠাতো, কিন্তু সেটাও কয়েক মাস থেকে পাঠাচ্ছে না। সাজিয়ার একা 3 সন্তানের ভরণ পোষণ করতে হচ্ছিল। এভাবে আর সে চলতে পারছিল না। সাজিয়া আব্বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু আব্বাস তাকে টাকা পাঠায় না। তাই না চাইতেও সাজিয়া আবার আব্বাসের কাছে ফিরে আসে। আব্বাস ভাবে যে বানু হয়তো চিরকালের জন্য এসেছে, কিন্তু বানু বলে সে শুধু তার বাচ্চাদের অধিকার চাইতে এসেছে, কারণ আব্বাস 400 করে টাকা দেওয়ার অঙ্গীকার করেছিল, কিন্তু সেটাও পালন করেনি। উত্তরে আব্বাস বলে যে তোমাকে কি আমি বাড়ি থেকে চলে যেতে বলেছি? আমি তো বলিনি, তুমি গিয়েছো।
তোমার যা মন চাই তুমি করো। এর উত্তরে সাজিয়া বলে, তুমি আমাকে বের করে দাওনি ঠিকই, কিন্তু একটাবার আমাকে মানানোর জন্য তো আসোনি। কিছু সময় চেয়েছিলাম তোমার কাছে, সেটাও তো দাওনি। তোমার ছেলে মেয়েদের দেখাশোনাও তুমি করো না, তাদেরকে সময় দাও না। বাচ্চাদের অধিকারের যে টাকা, তাদের বড় হওয়ার জন্য ভরণ পোষণের যে টাকা, সেটাও তুমি দিতে চাইছো না। বাচ্চা তো শুধু আমার একার না। এই কথা শোনার পর আব্বাস তাকে বলে সে টাকা আর দেবে না, কারণ আব্বাসের মতে সাজিয়ার এই কাজগুলো করা ঠিক হয়নি। সাজিয়া বলে, তুমি দ্বিতীয় বিয়ে করেছিলে আমাকে না বলে, আমি মেনে নিয়েছিলাম, কিন্তু তুমি ভালোবাসা ভাগ করে ফেলেছ। ভাগ করলে হতো, কিন্তু তুমি ভাগ না করে সম্পূর্ণটা অন্য একজনকে দিয়ে দিয়েছো। এরকম একটা জায়গায় আমার থাকা আর না থাকা সমান কথা। বানু সেখান থেকে আবারও চলে যায়। সাইরা আব্বাসকে বোঝানোর চেষ্টা করে যে 400 টাকারই তো ব্যাপার, তুমি তো অনেক টাকা রোজগার করছো, তোমার ছেলে মেয়ের জন্য না হয় 400 টাকা তুমি প্রতি মাসে দিলা, এতে সমস্যা কোথায়? কিন্তু আব্বাস তার কোনো কথা শোনে না। আব্বাসের এটা টাকার বিষয় না, এবার তার অহংকারের বিষয়। এরপর সাজিয়ার বাবা একজন কাজীর কাছে যায়, সেখানে তাদের কথাগুলো সমস্যাগুলো বলে, কিন্তু কাজীর একটাই কথা ছিল যে সাজিয়ার ওই বাড়ি থেকে চলে আসা ঠিক হয়নি। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হতেই পারে, তাই বলে বাড়ি ছেড়ে চলে আসা কোনো সমাধান হতে পারে না। এই কথা শোনার পর সাজিয়ার আব্বু বুঝতে পারে যে এই লোকেরা তার মেয়ের পাশে দাঁড়াবে না, এই সমাজ তার মেয়ের পাশে দাঁড়াবে না। তখন তিনি সাজিয়াকে বলে যে তুই যা করছিস ঠিক করছিস, তোর অধিকার জন্য লড়াই করছিস। এই রাস্তাটা হয়তো কঠিন হবে, অনেক সময় সাপেক্ষ হবে, কিন্তু আমি তোর সাথে আছি। এই কথা শোনার পর সাজিয়া একটু সাহস পায়। এরপর সাজিয়া কোর্টে যায়, সেখানে তার কোনো উকিল ছিল না। বিচারক সাজিয়াকে বলে, যদি তোমার অভিযোগ জানানোরই থাকে তবে তোমার সবার আগে উকিল হায়ার করতে হবে। সাথে তিনি সাজিয়াকে এটাও বলে যে তোমার যে সমস্যা সেটা মুসলিম কোর্টে যাওয়া উচিত, কারণ এই সমস্যার সমাধান তোমাদের ধর্মীয় লোকেরাই তোমাদের দিতে পারবে। কিন্তু বানু বলে যে সে সেখানে গিয়েছিল, কিন্তু সেখানকার লোকেরা, কাজী সাহেবেরা বা সম্মানীয় ব্যক্তিরা তার পক্ষ নেয়নি। এই কথা শোনার পর বিচারক বলে যে ঠিক আছে, সবার আগে তোমার আইনজীবী ঠিক করো। তখন সেইখানে বেলা নামের এক আইনজীবী উঠে দাঁড়িয়ে বলে, আমি সাজিয়ার হয়ে কেসটা লড়ব। বেলার সাথে ফারাজও ছিল, তারা দুজন মিলে বানুর কেসটা লড়তে চায়। বেলা আর ফারহাজ মিলে আব্বাসের উপর সেকশন 125-এর অধীনে মামলা নথিভুক্ত করে। এই কথা শোনার পর আব্বাস বেশ অবাক হয়ে যায় যে বানু এমন পদক্ষেপ নিতে পারলো, কিন্তু সে সিদ্ধান্ত নেয় যা হওয়ার হয়েছে এর জবাব সে দিবেই। যদিও সায়রা তাকে বোঝানোর চেষ্টা করে যে এমনটা করা হয়তো ঠিক হবে না, কিন্তু আব্বাস তার কোনো কথা শোনে না। আর এদিকে আব্বাসের মা সাজিয়াকে তাদের বাড়িতে ডাকেন, যেন তাদের এই ঝামেলাটার বেশি দূর না আগায়, যেন দুই পক্ষ কথা বলে সমঝোতা করে নিতে পারে। সাজিয়া আবার আব্বাসের বাড়িতে যায়। তখন সেখানে আব্বাসের মা বানুকে বোঝাতে শুরু করে যে এভাবে তোমার কোর্টে যাওয়া উচিত হয়নি, এটা বেশি বাড়াবাড়ি হয়েছে। বাড়ির সমস্যা বাড়িতেই সমাধান করাও যেত, বাড়িতেই সমাধান করতা। উত্তরে সাজিয়া বলে যে তার অন্য কোনো উপায় ছিল না। তখন সেখানে আব্বাস আসে আর সাজিয়াকে বলে, তুমি যা করেছো করেছো, কিন্তু আমার উত্তরটা হচ্ছে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এবং সে দেনমোহরের যে 2000 টাকা সেটা সাজিয়ার মুখে মেরে দেয় আর বলে যে এই নাও, আজকে থেকে আমাদের কোনো আর সম্পর্ক নেই, কোনো সম্বন্ধ নেই, তোমার তালাকের টাকা আমি তোমাকে দিয়ে দিয়েছি। এইটা দেখে সাজিয়া বেশ অবাক হয়, কারণ সে কল্পনাও করেনি আব্বাস এমনটা করবে। আব্বাসের মা, সায়রা, আব্বাসের বোন সবাই আব্বাসকে ঠেকানোর চেষ্টা করে, তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কারো কথা শোনে না। সে সাজিয়াকে তালাক দিয়ে সেখান থেকে বের করে দেয়। সেকশন 125-এ বলা ছিল যে কোনো স্বামী যদি তার স্ত্রী, সন্তান বা বাবা মাকে ভরণ পোষণ দিতে অস্বীকার করে তাহলে তার উপরে মামলা মোকদ্দমা চালানো যেতে পারে এবং তার হক বা অধিকার আদায় করা যেতে পারে। তো আব্বাস এবার বলে সাজিয়া সেকশন 125-এর অধীনে এখন আর তার উপর মামলা করতে পারবে না, কারণ এখন সে তার স্ত্রী না। সাজিয়া বাসায় বসেছিল মন খারাপ করে। বেলা আসে তাদের বাসায়, সে সবকিছু জানতে পারে। সাজিয়া তাকে জানায় যে কিভাবে আব্বাস তাকে ভুলভাবে তালাক দিয়েছে। কোরআনে লেখা আছে যে এইভাবে 3 তালাক দেওয়ার আগে তাদের 3 মাসের সময় দেওয়া উচিত, দুইজনে মিলে সমস্যার সমাধান করা উচিত, উভয় পরিবারের লোকেরা মিলে কথা বলা উচিত, যেন তালাক না হয় সেই জন্য চেষ্টা করা উচিত। কিন্তু এরপরেও যদি স্বামী আর স্ত্রী তালাক নিতে চায় তবে সবার সামনে তালাক দেওয়া উচিত। কিন্তু আব্বাস এমন কিছুই করেনি। এই সবকিছু শুনে বেলা বলে যদি এমনটাই হয় তাহলে সাজিয়ার চিন্তার কোনো কারণ নেই, কারণ যদি আব্বাস তাকে সঠিক উপায়ে তালাক না দিয়ে থাকে তাহলে তাদের তালাক এখনো হয়নি, সে লিগ্যালি আব্বাসের স্ত্রী এখনো, এবং তাকে খরচের টাকা
দিতেই হবে। এই কথা শোনার পর বানু আবার আশা ফিরে পায়। এদিকে সাজিয়া তার স্বামীর উপর মামলা করেছে জন্য তাকে মুসলিম কোর্টে হাজির হওয়ার জন্য বলা হয়। সাজিয়া আর তার বাবা মুসলিম কোর্টে যায়। সবাই বানুকে বলে যে তুমি তোমার সীমার মধ্যে থাকোনি, তুমি সব স্পর্ধা পার করেছো, স্বামীর কথার উল্লঙ্ঘন করেছো, নিজে তেজ দেখিয়ে রাগ দেখিয়ে পরিবার থেকে চলে এসেছো, সে দ্বিতীয় বিয়ে করতেই পারে। এই সব কথা শুনে সাজিয়া বলে সে কোরআন পড়েছে ছোটবেলা থেকেই, তার বাবার কারণে সে কোরআন বহুবার পড়েছে, সে জানে তার অধিকার কি, কোরআন কি বলে, আইন কি বলে। এই কারণেই সে তার হকের জন্য লড়াই করছে, তার অধিকারের জন্য লড়াই করছে, যাতে সে তার বাচ্চাদের একটা ভালো ভবিষ্যৎ দিতে পারে। সাজিয়া বলে এখানকার সমস্ত আইন কেবল পুরুষদেরই সমর্থন করে, কিন্তু কোরআনে নারীদের অধিকার দেওয়া হয়েছে, পুরুষদের একটা সীমা বেঁধে দেওয়া আছে, কিন্তু এই বিষয়ে নারীদের জানানো হয় না, যাতে তারা চুপচাপ জুলুম সহ্য করতে থাকে। সাজিয়া বলে সে জানে সে ঠিক করছে, এমনকি খোদাও জানে সে সঠিক পথে আছে, তাই সে এখান থেকে পিছু হটবে না। এই বলে সাজিয়া সেখান থেকে বেরিয়ে আসে। এরপর আবার তাদের কেসটা শুরু হয়। এবার তাদের কেস হাইকোর্টে চলে আসে, যেখানে আব্বাসের বক্তব্য ছিল যে আইন অনুযায়ী সে বানুকে তালাক দিয়েছে এবং এখন বানু ও বাচ্চাদের দায়িত্ব তার উপরে আর নেই। এই সব কিছু শোনার পর বেলা জানায় কোরআনে লেখা আছে যে আব্বাসকে বানুকে তালাক দেওয়ার আগে তাকে জানাতে হতো। এছাড়াও দ্বিতীয় বিয়ে করার আগে বানুকে জানানো উচিত ছিল, কিন্তু আব্বাস এসবের কোনো কিছুই মানেনি। বেলা উল্লেখ করে আব্বাসের উচিত ছিল তার প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে তবেই দ্বিতীয় বিয়ে করার, আর যদি সে দ্বিতীয় বিয়ে করেই থাকে তাহলে সঠিকভাবে দুই পক্ষেরই ভরণ পোষণ দেখাশোনার দায়িত্ব তার। কিন্তু কোনো ক্ষেত্রেই আব্বাস এই সব কিছু শর্ত পূরণ করতে পারেনি। কিছু বছর আগে এভাবেই তাহেরা নামের এক মহিলার কেস হয়েছিল, যে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল। তখন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল যে তাহেরার স্বামী তাকে আজীবন ভরণ পোষণ দিতে হবে। এরই রেফারেন্স দিয়ে বেলা বলে ঠিক এমনই আব্বাসকেও সাজিয়ার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। এবার এই কথা শোনার পর আব্বাস কিছু বলে না। এদিকে বিচারক আদেশ দেন আব্বাসকে প্রতি মাসে 180 টাকা বানুকে দিতে হবে। যদিও এই টাকা অনেক কম ছিল, কিন্তু তবুও সাজিয়া এর জন্য প্রস্তুত ছিল, কারণ সে তার অধিকারের জন্য লড়াই করেছিল, টাকার জন্য না। কিন্তু আমরা আব্বাসকে দেখি সে মনে মনে পরিকল্পনা আঁটছিল, আসলে তার পরিকল্পনা ছিল অন্যরকম। আব্বাস ইচ্ছা করেই এখানে হার মেনে নিয়েছিল যাতে সে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে, কারণ কয়েক বছর আগে তাহেরার কেসে সুপ্রিম কোর্টই রায় দিয়েছিল যে স্ত্রীর ভরণ পোষণের টাকা স্বামীর দিতে হবে। আর আব্বাস এই রায়কেই চ্যালেঞ্জ জানানোর জন্য সে তার নিজের কেস সুপ্রিম কোর্টে লড়তে চায়। আব্বাস সুপ্রিম কোর্টে জিতে সবাইকে এটাই বোঝাতে চায় যে স্ত্রীর ভরণ পোষণ নেওয়ার এই যুক্তি, এই সিদ্ধান্ত একদমই ভুল। এদিকে সাজিয়ার গ্রামের লোকেরা তার উপর অনেক রেগেছিল, কারণ তাদের বক্তব্য সাজিয়া যা করছে সব তাদের ধর্মের বিরুদ্ধে, সবকিছুই ভুল। তাই গ্রামের সব লোকেরা সাজিয়ার বাড়ির উপর হামলা করে বসে। এইটা দেখে সাজিয়া বুঝে যায় যে এখানে তাদের নিরাপত্তা নেই, সে তার পরিবারের উপরেই বোঝা হয়ে যাচ্ছে, তাদেরকেই ঝামেলায় ফেলছে। তাই সাজিয়া একটা বড় সিদ্ধান্ত নেয়। তার মনে পড়ে আব্বাস তাকে বাগানের একটা জমি দিয়েছিল। সাজিয়া তার বাচ্চাদের নিয়ে আবারও আব্বাসের কাছে ফেরত আসে। আব্বাস বলে যে এত কিছুর পরও তুমি কি চাও যে আমি তোমাকে আপন করে নিব? কিন্তু সাজিয়া বলে যে তুমি আপন করতে বাধ্য, কারণ আমি এখানে অধিকারের জন্য এসেছি, তোমার সংসার করতে না। তুমি আমাকে যে জায়গাটা লিখে দিয়েছিলা সেটা আমার অধিকার। এরপর সাজিয়া তার ছেলে মেয়েদের নিয়ে সেই ঘরটায় ওঠে। এই সবকিছু দেখে সাইরা আব্বাসকে আবারও বোঝানোর চেষ্টা করে যে এইভাবে আচরণ করা বন্ধ করো, সুপ্রিম কোর্টে আপিল না করলে কি হবে। কিন্তু আব্বাস তার কোনো কথা শোনে না। এরপর সাইরা সাজিয়ার কাছে যায় আর তাকে বলে যে কেন সে এসব করছে। উত্তরে সাজিয়া বলে যে তোমার মনে আছে বিয়ে করে যখন তুমি এখানে এসেছিলে তখন তোমাকে নিয়ে আমি মার্কেটে গিয়েছিলাম, আমি তোমার উপরে আমার আধিপত্য খাটানোর চেষ্টা করছিলাম। তোমার কি মনে হচ্ছিল? তোমার মনে হচ্ছিল তুমি ফ্রিতে আসা একটা পণ্য, বস্তু, তোমার কোনো সম্মান নেই, মান নেই। তুমি কিন্তু আব্বাসের কথা না ভেবে ওর সব সত্যি আমার কাছে বলে দিয়েছিলে। তুমি কিন্তু ভালোবাসার কথা ভাবনি আব্বাস আমাকে মানিয়ে রেখেছে, ওর সম্মানে বাঁধবে, ওর কথা মিথ্যা প্রমাণিত হবে, এইসব কিছু ভাবনি, কারণ তোমার সম্মানে বেঁধেছিল। তুমি তোমার সম্মান ফেরত পাওয়ার জন্য আমার সামনে উঁচু গলায় কথা বলেছিলে। তো আমার অবস্থাও ঠিক এমন, এই লড়াইটা আমার সম্মানের। এবার সাইরা বুঝতে পারে যে সাজিয়া কি কথাগুলো বলতে চাচ্ছে। সাইরা এরপর থেকে সাজিয়াকে সাহায্য করারই চেষ্টা করত, কিন্তু এই সবকিছুর মাঝে সাজিয়ার সবচেয়ে কাছের মানুষ, তার পাশে দাঁড়ানো মানুষ, তার বাবা মারা যান।
সাজিয়া বানুর বাবা যখন মারা যায় তখন সে কোরআনের একদম শেষ পৃষ্ঠায় একটা চিরকুটে লিখে রেখেছিল যে তুমি তোমার অধিকারের জন্য লড়াই করো, আমি জানি তুমি একদম ঠিক। ওই লেখাটা দেখে সাজিয়া চোখের জল আর আটকে রাখতে পারে না। এদিকে আব্বাস খেয়াল করে তার নিজের ছেলেরা মেয়েরা তাকে চিনছে না, তার কাছে আসছে না, তাকে ঘৃণা করছে। আব্বাস তাদের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তারা মুখ ঘুরিয়ে নেয়। এটা দেখে আব্বাসের মনে একটু খারাপ লাগে, কিন্তু আব্বাসের কাছে আব্বাসের ইগোটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। এরপর সুপ্রিম কোর্টে কেস শুরু হয়। আব্বাসের কথা ছিল যে এই সেকুলার লোকেরা আইনের নামে আমাদের ধর্মীয় বিধান পরিবর্তন করার চেষ্টা করে। এই দেশ বিভক্ত হয়েছিল ধর্মের কারণে ঠিকই, কিন্তু এর দায় দুই পক্ষেরই, হিন্দু মুসলিম অন্যান্য ধর্মের সবার। কিন্তু যখনই কোনো কথা ওঠে, যখনই প্রশ্ন ওঠে, তখন মুসলমানরাই দায়ী হয় এর জন্য। আব্বাস বলে আমাদের আইন অনুযায়ী এই কেসটা অনেক সহজ ছিল, একটা সিম্পল কেস। সে সাজিয়াকে তালাক দিয়েছে, তার দায়িত্ব সেখানেই শেষ হয়ে গেছে। বিবাহ হচ্ছে একটা কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টে লেখা আছে নিয়ম কানুন, সেই নিয়ম মোতাবেক দেনমোহরের টাকা পরিশোধও করে দিয়েছে। এই কেসটা এতদূর আসারই কথা ছিল না, কিন্তু এতদূর এসেছে। অর্থাৎ কোথাও না কোথাও তাদের সংস্কৃতিকে, তাদের সেই ধর্মীয় আস্থাকে অসম্মান করা হচ্ছে। এবার এই সমস্ত বিষয় শোনার পর সাজিয়া তার বক্তব্য বিচারকের সামনে রাখে। সাজিয়া বলে, আমি ছোটবেলা থেকে কোরআন পড়া শিখেছি, আমার বাবা আমাকে নিজে পড়িয়েছে। সাজিয়া বলে, আমাদের সমাজের লোকেরা কোরআন নিজে থেকে পড়ে দেখে না। যদি কোরআন সম্পর্কে কেউ কাউকে জ্ঞান দেয়, কোনো তথ্য দেয়, সেটাই তারা অনুসরণ করার চেষ্টা করে। কিন্তু যারা এই জ্ঞানগুলো দেয় তারা নিজেদের মতো করে সেই জিনিসগুলো পরিবর্তন করে সেই পরিবর্তিত নিয়মগুলো মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। সাজিয়া বলে যে এখানে লড়াই হিন্দু মুসলিম বা অন্য কারো সাথে না, বরং লড়াই তাদের অধিকারের জন্য। কারণ সে একজন ভারতীয় নারী, সে যদিও একজন মুসলিম কিন্তু সে একজন ভারতীয় মুসলিম। যখন কোনো খুন হয় তখন আইন তো এটা বলে না যে কোন ধর্মের মানুষ খুন হয়েছে বা কোন ধর্মের মানুষ খুন করেছে। ঠিক তেমনি আমার তালাক হয়েছে, আমি আমার অধিকারের জন্য লড়াই করছি, এখানে আমাকে কেন বলা হবে যে তুমি মুসলিম আদালতে যাও, আর হিন্দুরা হিন্দু আদালতে যাবে, খ্রিস্টানরা খ্রিস্টান আদালতে যাবে? ভারতীয়রা এক আদালতে আসবে আর এই আদালত সিদ্ধান্ত দিবে আমার উপরে সঠিক কাজ হয়েছে না হয়নি। সাজিয়া এটাও বলে যে আমি রাজনীতি বুঝি না, আমার বাবা সবসময় আমার পাশে ছিল, আমার হয়ে লড়াই করেছে, সে আজ এই পৃথিবীতে নেই। আজ যদি এই লড়াই আমি হেরে যাই তবে সবাই এটা বুঝবে সে ভুল ছিল। সমাজ আমাকে অনেক ঘৃণার চোখে দেখে, অনেক নিম্ন স্তরে ফেলে দিয়েছে। সাজিয়া বানু একটা গালির নামে পরিণত হয়েছে। এই লড়াইটা এখন আমার সম্মান ফিরে পাওয়ার। সাজিয়া বলে, আমার অনেকবার মনে হয়েছে আমি সবকিছু ছেড়ে দেব, সবকিছু থেকে পিছিয়ে আসব, কিন্তু প্রতিবারই আমার একটা ভয় লাগে যে কি হবে যদি ভবিষ্যতে আমার বাচ্চারাও কোনো মেয়ের সাথে এমনটাই করে যেমনটা তার বাবা আমার সাথে করেছে, বা তার মেয়ের সাথে যদি তার স্বামী এমনটা করে। দ্বিতীয় বিয়ে বা 4টা বিয়ে করার বিধান আছে, কিন্তু শর্ত সাপেক্ষ। সেই শর্তগুলো সবার জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। কোরআন আর আইন একই, কোরআনও যেটা বলে আইনও সেটা বলে। আইনে বলা আছে, কোরআনেও বলা আছে, নারীদের সম্মান করতে হবে, তাদের মতামতের অগ্রাধিকার দিতে হবে। যদি মতের মিল থাকে, যদি প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী চায় তবে তারা তৃতীয় বিয়ে করতে পারবে। কিন্তু কেউ বিয়ে করে এনে বলবে যে নিয়মে আছে তাই আমি বিয়ে করে ফেলেছি, এটা তো একটা অধিকার হরণ হয়ে গেল। তাই আমি চাই এই জিনিসটা, এই স্টেটমেন্টটা যেন সমাজে ছড়িয়ে পড়ে যে বিয়ে এবং বিয়ের পরে ভরণ পোষণের দায়িত্ব এবং তালাকের পরে যে দায়িত্বগুলো আসে সবগুলো যেন বিধি মোতাবেক হয়। এই জন্যই আমার আজকের লড়াই। এই সব কিছু শোনার পর বিচারক তার রায় শোনান। তিনি বলেন তারা কোরআনকে এবং ভারতীয় আইনকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত কোনো সম্প্রদায় বা কোনো ধর্মের নারীর জন্য না, বরং এক ভারতীয় নারীর জন্য। তাকে তার অধিকার দেওয়া উচিত। জজ বলে হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছিল যে সাজিয়াকে 120 টাকা পাওনা দেওয়া উচিত, সেই টাকা তাকে দিতে হবে এবং আজীবন। কথা শুনে সাজিয়া খুব খুশি হয়, কারণ অবশেষে সে জিতে গিয়েছে। এখন সাজিয়াকে সবাই সম্মানের চোখে দেখে, কেউ আর কটাক্ষ করে না। সবাই বুঝতে পেরেছে যে আসলে সাজিয়া তার অধিকারের জন্যই লড়াই করেছে। এখন সাজিয়া তার বাবার মতো মেয়েদের কোরআন শিক্ষা দেয়। তো এখানেই সিনেমার গল্পের সমাপ্তি হয়। জানাবেন আপনাদের মতামত। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে।